আপনারা কখনো কোনো মানুষকে নাকে নাকে কথা বলতে শুনেছেন? যে কোনো একটু ওয়েদার পরিবর্তন হলে তাদেরকে হাঁচতে, অতিরিক্ত হাঁচি পাচ্ছে শুনেছেন? মারাত্মক রকমের ইরিটেশন নিয়ে বারবার করে নাক মুচ্ছেন, বারবার করে সর্দি হচ্ছে, কাঁচা সর্দি যেটাকে বলা হয়, জলের মতো, তরলের মতো। দেখেছেন? হয়তো দেখেছেন। হতে পারে যে তাদের নেজাল পলিপস হয়েছে, আপনারা জানেন না। এখন তার ট্রিটমেন্ট কিভাবে করবেন? আপনারা সর্দির ওষুধ খেয়ে যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি খেয়ে আপনারা মোটামুটি একটা ম্যানেজ করবার চেষ্টা করছেন। কিন্তু যখন সেটা কন্ডিশনটা অ্যাকিউট থেকে সিভিয়ার হচ্ছে, তারপর আপনি বুঝতে পারছেন। যদি নাকে পলিপস হয়, যাকে নেজাল পলিপস বলা হয়, তাহলে আয়ুর্বেদে কি তার চিকিৎসা আছে? যখন ঠিক এই প্রশ্ন আমরা তুলছি, তখন এটাও বাস্তব যে অন্যান্য প্যাথিতে বারবার করে নেজাল পলিপসের রেকারেন্সের সম্ভাবনা, অর্থাৎ ফেরত আসার সম্ভাবনা প্রবলভাবে আছে। আমার যদ্দূর মনে আছে, এই প্রোগ্রামে, এনবিপির প্রোগ্রামে কোনো একটা এপিসোডে আমি এরকম একজনকে পেয়েছিলাম যে নেজাল পলিপসের অপারেশন করিয়েছেন, অর্থাৎ হি হ্যাজ ডান প্রপার অপারেশন, অপারেটিং সিস্টেম হয়েছে তার নাকে। বাট ফার্দার, ইন বিটুইন দ্য 2 years অফ অপারেশন, নেজাল পলিপস হ্যাজ কাম ব্যাক, সেম প্রবলেম আবার ফার্দার তার হচ্ছে। তাহলে আজকের এই অনুষ্ঠানে আমরা সেই সলিউশন পাওয়ার আমরা চেষ্টা করব, সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক উপায়ে। যারা আজও চিকিৎসা পদ্ধতির পরিবর্তন করতে চাইছেন, এক্সপেরিমেন্ট করতে চাইছেন, মানুষ তো আপনারা, আমিও তো মানুষ, এক্সপেরিমেন্ট করবার অধিকার আমাদের সবার আছে। আসুন না, দেখা যাক আয়ুর্বেদকে পরখ করে, যাচ করে, যে আয়ুর্বেদ আমাদের কি দিতে পারে, অন্য প্যাথির থেকে বেটার নাকি তুলনামূলক কম বেটার, নাকি খারাপ। এই এক্সপেরিমেন্ট করবার অধিকার আপনাদের রয়েছে। দ্যাটস ওয়াই আজকে আবারও এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মাকে সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব। আপনারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন সেভাবে থাকবেন। আজকের অনুষ্ঠান ডেফিনেটলি আপনারা ফোন করতে পারেন। স্বাগত জানাই ডক্টর শর্মা। নমস্কার। এই যে নাকের ইরিটেশন, নাক কেন্দ্রিক সমস্যা বারবার করে ভোগানো মানুষকে, এবং এটা অ্যাকচুয়ালি খুব ইরিটেটিং একটা কন্ডিশন তৈরি করে। আপনার স্টাডিতে আপনি কি দেখেছেন এই বিষয়ে? দেখুন, প্রথম যে কোনো ডিজিজ ব্যাপারে আমরা আগে প্রথম জানার চেষ্টা করি কি রোগ কোথা থেকে হয়েছে, হ্যাঁ, কেন এটা হয়। সব থেকে আগে সাবজেক্ট এটা আসুক কি আমাদের নেজাল পলিপস হয় কেন, ঠিক না? যাদের কফের বৃদ্ধি, আমাদের কফ, পিত্ত, বায়ু, এই 3 প্রকারই যে আমাদের শরীর আছে, যাদের কফের প্রকৃতি যারা রয়েছে, তাদের এই সম্ভাবনাটা হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। কারণটা হচ্ছে কি আমাদের এই জায়গাতে আমাদের কফটা জমতে থাকে, ঠিক আছে? কফ যখন মিউকাস যখন আমাদের জমতে থাকে, তখন কিন্তু দেখা যায় এইরকম আমাদের একটা পলিপ জন্ম নেয়। বা যারা ধুলোবালিতে কাজ করে, ডাস্টে কাজ করে, তাদের কিন্তু এই রকম পলিপস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এটা তো আমরা জানলাম কি কফের প্রকৃতি যারা রয়েছে তাদের এটা হয়, বা আমরা ডাস্টে ধুলোবালিতে যখন কাজ করি তখন সেখান থেকে হয়। কিন্তু এর কি সলিউশন একমাত্র অপারেশন আছে? কারণটা হচ্ছে কি, দেখুন, আজকে যদি মডার্ন মেডিসিনে যদি বলেন, তো তাদের কাছে কোনো চিকিৎসা নেই কি কোনো রোগকে ওরা ভালো করতে পেয়েছে আজ অবধি। কারণটা হচ্ছে কি, দেখুন, আজকে যদি আপনার কেটে গেল, তারা কি করে, হয়তো সেলাই করে দিল, কিন্তু চামড়া নিজে থেকে ওটা আপনার হিল হয়, সেলাই থেকে হয় না। আপনার যদি পা ভেঙে যায়, আপনি কি করেন, প্লাস্টার করেন, তাতে আপনার কি হয়, হাড় জুড়ে যায় না, কিন্তু হাড় আপনার আস্তে আস্তে করে নিজে থেকে হিল হয়। তো আমরা বারবার একটাই জিনিসই বোঝানোর চেষ্টা করি যে আপনার শরীরের মধ্যে যদি রোগ হয়েছে, সেটা নিজে থেকে আপনার হিল হবে। আমাদের যে ভুল রয়েছে, ভুলটাকে ঠিক করা হচ্ছে আমাদের কাজ, ভুলকে ঠিক করার হচ্ছে কাজ, এটা হচ্ছে আয়ুর্বেদে। সেটা হচ্ছে কি, আজকে ধরুন আপনি পলিপস নিয়ে যে পরিশনটা রয়েছেন, প্রথম তো এটা দেখুন তো, আপনি রাত 8টা পর কি আপনি খাচ্ছেন? কেন এই কথাটা আমি বললাম কি, যারা কফ প্রকৃতির যে শরীরটা রয়েছে, তারা যখন রাত 8টা পর যে আপনি খাওয়া দাওয়া করেন, আপনার কফটা কিন্তু আর বেশি করে তৈরি হয়। বা এমনি আমরা বলে রাখি কি, যাদের ক্যান্সার, পলিপস, টিউমার, সিস্ট, এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাদের খাওয়ার কি, কেন এটা বড় হচ্ছে?
কারণটা হচ্ছে কি, প্রথম আমরা যে সকাল থেকে রাত 8টা অবধি যে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের শরীরের জন্য আমরা খাই, ঠিক না? কিন্তু রাত 8টার পর যে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের শরীরের জন্য হয় না, সেটা আমাদের ন্যাজাল পলিপসের জন্য হয়, ঠিক আছে? তো এইবার ন্যাচুরাল উপায় কি আছে কি আমি পলিপস থেকে ভালো হতে পারবো? যারা দেখবেন যাদের রয়েছে পলিপস রয়েছে তারা সবসময় একটা সর্দি ধাত থাকে, অ্যালার্জি ধাত থাকে, তারা ডাক্তার কাছে যায়, ঠিক আছে? তারা অ্যালার্জি ওষুধ খায়, কিন্তু এর সমাধান হয় না। আলটিমেটলি যখন আপনি এক্স রে রিপোর্টটা করবেন পিএনএসে, তখন দেখা যায় কি ওখানে ন্যাজাল পলিপস হয়েছে, মানে নাকের মধ্যে একটা পলিপস হয়ে গেছে, যেখানে আপনাকে উপায় বলেছে সার্জারি। তো সত্যি কি আমি সার্জারি করব, নাকি সার্জারি ছাড়াও উপায় আছে, সেটা উত্তরটা একদম সার্জারি ছাড়া উপায় আছে কিনা আমরা জানবো। সঙ্গে আপনাদের ফোন নেব যে কোনো রকম প্রবলেম নিয়ে। যদি আপনাদের মাইন্ডসেট থাকে যে আয়ুর্বেদ উপায়ে আমরা সলিউশন করব, আপনারা আমাদেরকে ফোন করুন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, ওপরে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে সরাসরি আপনারা ফোন করুন, কথা হবে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি ওই আপনার লাস্টডাউনে যাবো। হ্যাঁ, ওটা কোন শিশুমঙ্গল হসপিটালের কাছে? বুঝতে পারলাম। আপনি কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি, বজবজ থেকে। বেশ, বলুন। বজবজ থেকে। হ্যাঁ, আপনার কি প্রবলেম আরেকবার বলুন। আমার ওয়াইফের পা দুটো বেঁকে গেছে, মানে বেঁকে যাচ্ছে, হাঁটা চলায় খুব প্রবলেম। আচ্ছা, হাঁটা চলায় খুবই প্রবলেম, বাকি শরীরে অন্য অসুবিধা খুব একটা নেই। আর একটু খাওয়া দাওয়া একটু অম্বল গ্যাস হচ্ছে, এইটাই প্রবলেম। খাওয়া দাওয়া দুটো প্রবলেম, খাওয়া দাওয়ায় অম্বল গ্যাস হচ্ছে, আর হচ্ছে পা বেঁকে গেছে, হাঁটা চলাতে প্রবলেম। বেশ, শুনুন ডক্টর শর্মা কি বলছেন, শুনুন। দেখুন, যে কোনো আর্থ্রাইটিসকে ভালো হতে গেলে প্রথম আমাদের আয়ুর্বেদ মধ্যে বলা রয়েছে কি আপনাকে পেটটাকে ঠিক করতে হবে, মানে পেটটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, না কোনো মেডিসিনই কাজ করবে না, আর আলটিমেটলি আপনার এই আর্থ্রাইটিসটা ভালো হবে না, ঠিক আছে? তো আপনার যে শরীরের মধ্যে যেটা আপনি বললেন কি আমার মিসেসে যে পাটা বেঁকে যাচ্ছে বা আমার পেটের যে সমস্যাটা রয়েছে, এটা দুটো একটার সঙ্গে কম্বিনেশনটা রয়েছে। তো আপনি যেটা জিজ্ঞেস করছিলেন কি আমি ল্যান্সডাউনে কোথায় যাব, সেটা হচ্ছে একদম শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকেই 97 মতিলাল নেহরু রোড, সেটাই হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে প্রতি মঙ্গলবার দিন আমি থাকি, ঠিক আছে? আর যদি রোববার দেখাতে চান তো রোববারও আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন। সেটার জন্য দেখুন এই যে নিচে যে নাম্বারটা যাচ্ছে লাল পেন দিয়ে লেখা আছে, ঠিক আছে? এই লাল সাইজ দিয়ে যে লেখা রয়েছে সেই নাম্বারে ফোন করবেন, তারা আপনাকে ডিটেলস বলতে পারবে কি কোথায় আসতে হবে, কটার সময় আসতে হবে, ঠিক আছে? এই নাম্বারে একটু ফোন করবেন, তাহলে আপনার প্রবলেমটা সলিউশন হবে। আপনি কল করে ল্যান্সডাউনের চেম্বারে চলে আসতে পারেন, যে কোনো মঙ্গলবারে আসলে আপনাকে দেখা হবে। বেশ, এবার আপনারা ফোন করতে থাকুন, আপনাদের যে কোনো প্রবলেম তার একটা ইনিশিয়াল সলিউশন আমরা অন্ততপক্ষে স্টুডিও থেকে দিয়ে দেবো। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে ফেসবুকে আপনার অনুষ্ঠান দেখুন, বারবার করে বলছি, ফেসবুকে সিটিভিএন একেডি প্লাসকে ফলো করে রাখুন, তাহলে লাইভ অনুষ্ঠানের ফিড আপনার ফোনে আপনি দেখতে পাবেন। কি করবেন যখন এরপরে বিশ্বকাপ নিয়ে আপনার বাড়ির অন্যান্য সদস্য ব্যস্ত থাকবে, আপনি ফোনে প্রোগ্রাম দেখুন, নো প্রবলেম, ফোনের মাধ্যমে দেখতে পারবেন। ফেসবুকে যাবেন, সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস ফলো করে রাখলে এনবিপির প্রোগ্রামে লাইভ ফিড দেখতে পাবেন। আজকে লাইভ হচ্ছে প্রোগ্রাম। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি মুকুল নাগ বলছি। কোথা থেকে? বিডন স্ট্রিট থেকে। বিডন স্ট্রিট থেকে হচ্ছে, ওকে। কলকাতা চাই। আমার প্রবলেমটা হচ্ছে আমার হাঁটা চলার প্রবলেম, কোমর থেকে ব্যথাটা নামে। আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার একটা স্ট্রোক হয়ে গেছিল, সেরিব্রাল অ্যাটাক। তারপরে আমার সুগারও আছে দীর্ঘদিনের। তো উনি বলেছিলেন যে বেশি করে এক্সারসাইজ করতে, হাঁটা চলা করতে, কারণ আমার সুগারের জন্য পেশিগুলো নাকি নরম হয়ে গেছে। তো আমি রেগুলার গরম সেঁক নিই, মলম লাগাই, কিন্তু ওই টেম্পোরারি, তারপরের দিন আমারই আমি হাঁটতে পারি না, ইভেন একটা স্টপেজ হাঁটতে পারি না। আগে আমি একটা স্টপেজ হাঁটতে পারতাম, আমার খুবই অসুবিধা, তাই আপনাকে বিরক্ত করলাম। কতদিন ধরে? একদমই বিরক্ত নয়, আমরা খুশি হচ্ছি এসব কন্ডিশন। কতদিন ধরে প্রবলেম হচ্ছে? আপনার বয়স কত? আমার বয়স 66। আমার 21 সালের স্ট্রোকটা হয়েছিল, প্রায় 5 বছর ধরেই প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, না তখন অতটা ছিল না, অ্যাকচুয়ালি মেনলি অ্যাকিউট হয়েছে 25 সাল থেকে। রাইট। এখন প্রবলেমটা হচ্ছে আপনার কোমরে যন্ত্রণা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কোমরের যন্ত্রণা। উনি বলেছেন কোমর থেকে ব্যথাটা নামে। আচ্ছা, বাড়িতে আপনার জুতো আছে? যে জুতোটা আপনি পরেন, হ্যাঁ, আপনি যে জুতোটা পরেন সেই জুতোটা রয়েছে এখন আপনার সামনে? হ্যাঁ, বাড়িতে আমি একটা চটি পরি গলার। আচ্ছা, ওই চটিটা একটু উল্টো করে নিন তো, চটিটা উল্টো করে দেখুন তো কোন সাইডটা ঘষে গেছে।
না, চুরিটা ঠিক আছে, ঘষেনি কোনো সাইড। বা আপনি যে জুতোটা বেশি পরেন সেই কোনো জুতোটা আপনার কি ঘষে যাচ্ছে? না না না, আমার বাঁ পাটা কেমন একটু যেন বাঁকা মনে হয়, তো তাতে ওটা ঢোকাতে অসুবিধা হয়। আসলে আমার রাইট সাইডে অ্যাটাক হয়েছিল, ওখানে লেফট সাইডটা একটু কমজোরি, তাতেই গন্ডগোলটা হয়। এটা দেখুন, যেই সাইডে আমাদের স্ট্রোকটা হয় না, ঠিক তার অপোজিট সাইডেই কিন্তু এই প্রবলেমটা বেশি করে দেখা যায়, যেটা আপনার শরীরটা উইক হয়ে গেছে, মানে এক সাইডটা আপনি দুর্বল হয়ে গেছে। আপনাকে এটা নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আলটিমেটলি যদি আপনাকে আমি জিজ্ঞেস করি কি আপনি কোনো ওষুধ খাচ্ছেন, তা আপনি শুধু একটা ওষুধ বলবেন, সেটা হচ্ছে প্রেশার ওষুধ খাচ্ছি, তাই তো? না, প্রেশার ছাড়া সুগারের ওষুধও খাই, থাইরয়েডের ওষুধও খাই। মানে এই স্ট্রোক হওয়ার পর যে জিনিসটা আপনার ড্যামেজ হয়ে গেছে তার জন্য কোনো ওষুধ খাচ্ছেন? ড্যামেজ মানে আমি তো নার্ভের ওষুধ খাই। তাতে কোনো রকম সমাধান হচ্ছে না, তাই তো? না, এমনি ভালোই ছিলাম। আসলে গত বছর আমি একটা ব্যায়াম করতে গিয়ে হঠাৎ করে খাঁচকা লেগে যায়, তখনই এটা ব্যথাটা বেশি বাড়ে। আপনি একটা কাজ করুন, দেখুন প্রথম হচ্ছে কি আপনার কে আমি বলবো কি ফার্স্ট অফ অল আপনি যা যা রিপোর্ট আপনার কাছে রয়েছে, ঠিক আছে, কারণটা হচ্ছে কি দেখুন আপনার স্ট্রোক হওয়ার পর শরীর আমাদের যে আগের মতন থাকে না। এইবার যখন স্ট্রোক আপনার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যে জিনিসটা আপনার ঠিক করতে হবে, কারণটা হচ্ছে কি আপনি এখন অবধি স্টিল না অবধি আপনি শুধু সিমটামসের মেডিসিনগুলো খাচ্ছেন, যেটা হচ্ছে সুগারের ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধ খাচ্ছেন, সেগুলো হচ্ছে সিমটামসের মেডিসিন। এবার সুগার থাকলে আপনার নার্ভের সমস্যা এমনি বাড়বে, আর অলরেডি আপনার স্ট্রোক হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে রিকভারি করতে হবে, এই জিনিসটাকে ঠিক করতে হবে। আর আয়ুর্বেদই একমাত্র আপনার কাছে উপায় আছে যে রুগীকে ঠিক করতে পারে। প্যারালাইসিস রুগী যারা বিছানা রয়েছে, আমি আগের দিনও যে প্রোগ্রাম করেছিলাম প্যারালাইসিস রুগীদের জন্য, তাদের জন্য বলেছিলাম কি কন্টিনিউ যদি ইউজ করা হয় সেই রুগী কিন্তু হাঁটতেও পারবে, ঠিক আছে। তো আপনি যখন ঠিক হতে চান তো অবশ্যই আপনি যোগাযোগ করুন। আপনার মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে, ল্যান্সডাউনের চেম্বার আছে, হাতিবাগানের চেম্বার, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট এই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। আপনি এতদিন ধরে 6 বছর ট্রিটমেন্ট করে তার রেজাল্ট পাচ্ছেন না, আপনি তো নিজেই বললেন না রেজাল্ট হচ্ছে না, নাহলে আপনাকে আজকে ফোন করতে কেন হবে? আর সবসময় ডক্টর শর্মা তো চান যে কম লোক আমাদেরকে রেসপন্স করুন, কম লোক ফোন করুন, আপনারা সুস্থ থাকুন। ইটস অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্রবলেম হলে কি করবেন তার জন্য কিছু জেনারেল টিপসও দিয়ে থাকেন উনি, না হলে আপনাদের জন্য এনবিপি রয়েছে। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূম জেলা থেকে। বীরভূম জেলা থেকে বলুন, কি হয়েছে আপনার? আমার এই গরম পড়লে গোটা মুখে একদম ছুলি বেরিয়ে যায়, এটা কেন, কিসেতে হয় ওটা একটু জানা গেলে খুব ভালো হতো। গরম পড়লে কি হচ্ছে আপনার? শীতে অতটা থাকে না, শীতে একটু কম থাকে, কিন্তু গরম পড়লেই মানে পুরো মুখ একদম ছোপ ছোপ হয়ে ছুলি বেরিয়ে যায়। ছুলি বেরিয়ে যায়। আচ্ছা, স্কিনের। কারণটা হচ্ছে কি আপনার শরীরটা পিত্ত দিয়ে শরীর আছে। আজকে যখন প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম আমি কফ পিত্ত বায়ু নিয়ে কথা বলেছিলাম না, তো আপনার যে শরীরটা রয়েছে এটা পিত্ত দিয়ে শরীরটা রয়েছে। তো আপনার সবসময় দেখবেন যখনই ক্লাইমেট চেঞ্জ হবে, ওয়েদার চেঞ্জ হবে, তখনই কিন্তু আপনার শরীরের মধ্যে স্কিন ডিজিজ আসতে চালু হবে। আপনি নিম খান? কিছু সলিউশন আছে? সলিউশন এটাই বলছি, নিম পাতা খান কি? না, তেতোটা খেতে পারি না। তো খেতে পারবেন না, তাহলে সমস্যার সমাধান হবে কোথা থেকে? এই যে আপনি বললেন সলিউশন কোথায়, তো সলিউশনের কথা তো এটাই হচ্ছে কি নিম। এবার আপনি যদি বলছেন কি আমি তেতো খেতে পারি না, তো তেতো যদি না খেতে পারেন তাহলে আপনার ওষুধ খেতে হবে। কী বললাম বুঝলেন? তো দেখুন প্রথম হচ্ছে সলিউশন হচ্ছে কি আপনাকে নিম ব্যবহার করতেই হবে, ঠিক। আর যদি আপনি বলেন কি আমি নিম ব্যবহার করতে পারবো না, আমি তেতো জিনিসটা খেতে পারি না, তাহলে আমি বলবো আমাদের বোলপুরে চেম্বার আছে বীরভূম ডিস্ট্রিক্টে, সেখানে এসে আপনি কন্ট্যাক্ট করুন, তাহলে তার সাবস্টিটিউট কী ওষুধ রয়েছে তারা বলে দেবে। কেন কি আমার কাছে জিজ্ঞেস করবেন তো আমি আপনাকে ন্যাচারাল জিনিসই বলবো, যেখানে আপনাকে মেডিসিন দরকার পড়বে না। এবার তার সাবস্টিটিউট কী? তার সাবস্টিটিউট হচ্ছে মেডিসিন, ঠিক না? আপনাকে তাহলে মেডিসিনের দিকে যেতে হবে। আর এখানে আপনাকে বলে রাখি, আপনার জন্য বলছি, যিনি ফোন করেছিলেন তার জন্য বোলপুরে চেম্বার আপনি পাবেন হচ্ছে 21 তারিখে। আর 9 দিনের মধ্যেই চেম্বার রয়েছে, আপনি বোলপুরের জন্য নাম লেখাতে পারেন। বোলপুরের চেম্বারে ডক্টর রেন ভট্টাচার্য যাবেন, আপনি ওনাকে দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে? তাতে আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হবে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সন্তোষপুর থেকে বলছি স্যার। সন্তোষপুর থেকে, বেশ, কি হয়েছে আপনার বলুন দাদা? আমার বইয়ের গলব্লাডারে স্টোন হয়েছে। আচ্ছা, আপনার ওয়াইফের না? আচ্ছা, হ্যাঁ। কতদিন ধরে প্রবলেম?
এটা এই দিন তিনেক হয়েছে। টেস্ট করিয়েছেন, কোনো ইউএসজি হয়েছে? হ্যাঁ, ওই করেছি, আলট্রাসোনোগ্রাম করেছি। আচ্ছা, আপনি তার রিপোর্টটা ডাক্তারবাবুকে বলুন, আমাকে বলে লাভ নেই, ডক্টর শর্মা আছেন, ওনাকে বলুন। পাথরের সাইজটা কি আছে? পাথরের সাইজ 6 মিলিমিটার। 6 মিলিমিটার। আর মানে কি রকম প্রবলেমটা কি হচ্ছিল, কেন ইউজি করতে গেলেন? ইউজি করছিল, পেটের যন্ত্রণা হচ্ছিল খুব। আচ্ছা, তো এখন কি যন্ত্রণা হচ্ছে? না না, এখন যন্ত্রণা মানে ওই 6 মিলিমিটার রিপোর্ট করে দেখলাম, 6 মিলিমিটার হয়েছে, স্টোন হয়েছে। হ্যালো, বলছি এখন কি আপনার যন্ত্রণা হচ্ছে? বলছি আমার তো বৃহস্পতিবারের দিন থেকে আমার যন্ত্রণা হচ্ছিল, হ্যাঁ। তাহলে আমি এরকম এলাকাতে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে বলে অপারেশন করতে হবে। এখন আমি কি করবো? দেখুন, তখন তো আপনাকে ইমিডিয়েট একটা পেন কিলার দেওয়া হলো ইঞ্জেকশন দিয়ে, ঠিক আছে, যাতে ব্যথাকে চেপে দেওয়া হলো, কিন্তু আলটিমেটলি ওরা প্রোগ্রাম করে নিয়েছে কি আপনাকে সার্জারি করতেই হবে। আর 6 মিলিমিটার যেটা রয়েছে খুব বড় নয়, ঠিক আছে, একটা মুগ ডালের মতন রয়েছে, সেটা আপনি ইজিলি যদি পারেন সেটাকে আপনি ডিজলভ করতে পারেন। আপনি কোলেস্ট্রলে কোনো ওষুধ খান কি? আমার কোনো থাইরয়েড, সুগার, কোলেস্ট্রল কিছুই নেই। না, কোলেস্ট্রল রিপোর্ট করেছেন? না। তাহলে আপনি কি করে বললেন কি আমার নেই? একটা লিপিড প্রোফাইল আপনি রিপোর্টটা করান। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, কি আপনার নিজেই সব কিছু জানেন কি আমার কিছু নেই। থাইরয়েড, সুগার হচ্ছে আর হাই প্রেসার, এইটা নেই, কোলেস্ট্রলটা করি। হ্যাঁ, কোলেস্ট্রলটা করান, কেন কি কোলেস্ট্রলে যে ময়লাটা রয়েছে এইটাই আপনার গলব্লাডারের পাথর তৈরি করে, ঠিক আছে। একটা লিপিড প্রোফাইল রিপোর্টটা করান, আর রিপোর্টটা করে আপনার যে সোনোগ্রাফি রিপোর্টটা রয়েছে সেটা নিয়ে এসে দেখা করুন, যদি আপনাকে অপারেশন না করতে হয়। কেন কি ওদের কাছে শুধু সলিউশন আছে, আপনার অপারেশন করতে হবে, এটা মাথায় রাখুন। আপনার পাথর বার হবে না, পুরো গলব্লাডারকে বাদ দিয়ে দেবে। আর গলব্লাডার যখন বাদ চলে যাবে, আগামী দিন লিভারটা নষ্ট হবে। তারপরে কি করতে হবে আপনি নিজে চিন্তাভাবনা করে নিন। তো যদি সলিউশন পেতে চান তাহলে মঙ্গলবার দিন আমি থাকবো ল্যান্সডাউনে। আপনার সন্তোষপুরে বাড়ি আছে, সন্তোষপুর থেকে একদম আসবে বালিগঞ্জে, বালিগঞ্জ থেকে আপনি শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে আমাদের চেম্বার। মঙ্গলবার দিন আমি থাকবো, সেখানে রিপোর্টটা নিয়ে আসবেন। তার আগে লিপিড প্রোফাইল রিপোর্টটা আপনি অবশ্যই করবেন, সেটাও নিয়ে আসবেন, ওই রিপোর্টটা নিয়ে আসবেন। কে আছেন ফোনে? পরের ফোনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন, কে বলছেন? নমস্কার স্যার, আমি সঞ্জীব ভূঁইয়া বলছি। আমার বাড়ি হচ্ছে কন্টাই। কন্টাই, কাঁথিতে আছে, বেশ। বলুন, কি হয়েছে আপনার? আমার সবসময় পেটের সমস্যা, কোথাও মানে কাজে বেরোলে মানে পায়খানা পায়, তারপর পেট সবসময় ভুলভাট করে, আর সবসময় পাতলা পায়খানা কম বেশি লেগেই থাকে। এই প্রবলেমটা বেসিক্যালি দেখা যায় এই ওয়েদারের মধ্যেই হয়। এই গরমের সময় যখনই ওয়েদার চেঞ্জ হয়, না না, বর্ষাকাল হয়, সবসময় সবসময় হয়, কিন্তু এই সময় বেশি হয়। এই সময়টা বেশি হয়। আপনার প্রবলেমটা হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এই রোগের মধ্যে কী হয়, যখনই আপনি কোনো জায়গায় আপনি যাচ্ছেন তখনই স্টুল পাবে, বা আপনার যদি কোনো ভয় পেয়ে যাবেন তখনই কিন্তু দেখবেন আপনার স্টুল পাবে, বা আপনি কিছু খাওয়া দাওয়া করলেন তারপর আবার স্টুল পাবেন, ঠিক আছে। তো আপনি বিরক্তি হয়ে যাবেন, এটা হচ্ছে কি আমাশা হয়ে যায়। মানে যতবার আপনার পেটটা কামড়াবে, পেটটা কামড়িয়ে আপনার স্টুল যেতে হবে, কিন্তু একবারে পুরো পরিষ্কার হবে না। এর ডিজিজটা আমি বলবো একমাত্র আয়ুর্বেদ কাছে উপায় আছে যেখানে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। নাহলে আলটিমেটলি আপনার কাছে সলিউশন আছে, যেটা হচ্ছে হয়তো আপনি ওষুধ খান, কম থাকবে, তারপর আপনার বাড়ি থেকে বেরোতে হবে। আর দীর্ঘদিন এরকম সমস্যা থাকলে আপনি দেখবেন একটা সাইকিয়াট্রিস্ট মতন একটা ব্রেনে আপনার একটা মেন্টাল একটা প্রবলেম আসতে চালু হয়ে যাবে, যেখানে আপনাকে ডাক্তার বলে দেবে আপনার কোনো রোগ নেই, মেন্টাল ডাক্তারকে আপনি দেখান। তো এই প্রবলেমকে সলিউশন পেতে গেলে দই ঘোলটা খেতে চালু করুন, বেদানার রসটাকে খেতে চালু করুন। বেদানা বীজটা খাবেন না, বেদানাকে চিবিয়ে রসটা খেয়ে নেবেন আর বীজগুলোকে ফেলে দেবেন, আর দই ঘোলটা খেতে চালু করুন। এটা উপকার হবে। কোনটাই আপনি থাকেন, কোনটাই থেকে আমাদের সামনের চেম্বার হচ্ছে হেরিয়াতে, যেখানে মঙ্গলবার করে চেম্বার হয়। আপনি জেনে নেবেন ফোন করে হেরিয়ান ডেটটা কবে, সেই ডেটে এসে দেখা করবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু সবার, মানে এটা শুধু নয় যে ওনার জন্য, এই যে জেনারেল সাজেশনগুলো ডাক্তারবাবু দিয়ে থাকেন এটা কিন্তু সবার জন্য। হেরিয়াতে চেম্বার রয়েছে 16 তারিখে, হ্যাঁ, মেছেদায় চেম্বার রয়েছে 17 তারিখে। চেষ্টা করবেন জুনের 16 এবং 17 এই দুদিন আসতে পারেন। হেরিয়াতে ডক্টর এ হালদার এবং মেছেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, আপনি দেখিয়ে নেবেন। আবার কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে পেটের সমস্যা আজকে আপনি যেটা বলছেন, এই যে আম বা আইবিএসের কথা যেটা ডাক্তারবাবু বললেন, অদ্ভুতভাবে এটাই আগামী দিনে আপনার আর্থারাইটিসের কারণ হতে পারে। দেখুন, তার সব থেকে বড় এক্সাম্পল, ডাক্তারবাবু এটা বহুবার বলেছেন যে আপনার পেটের এই যে আম, এটা আপনার বাত তৈরি করতে পারে, আর্থারাইটিস। এবং তার সব থেকে বড় উদাহরণ আজকে ফার্স্ট ফোনটা।
এবার আপনি মনে করছেন যে ফার্স্ট ফোনে কি হয়েছিল কি করে দেখব, আপনি ইউটিউবে গিয়ে অনুষ্ঠান আবার সার্চ করে পুরো প্রোগ্রাম দেখতে পারেন। ইউটিউবে চলে যান, সবাই ইউটিউব ইউজ করতে পারেন আপনার হাতের ফোনে। ইউটিউবে যান, গিয়ে সেখানে সিটিভি এনএকেডি প্লাসকে সাবস্ক্রাইব করে রাখুন, সেখানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার বলে সার্চ করলে আজকের ডেটের প্রোগ্রাম আপনি দেখতে পাবেন পরে যে কোনো সময়, এনি টাইম এনিওয়্যার, আপনি যেখানেই থাকুন প্রোগ্রাম দেখতে পাবেন। কাজেই যখন হাতের মুঠোর ফোনে আপনার হাতের মুঠোতে এনবিপি চলে এসছে, তখন কেন তাকে আমরা ইগনোর করব, আমরা কেন তাকে অ্যাভয়েড করব, কেন আমরা বসে থাকবো যে কখন আমরা 4 দেওয়ালের মধ্যে আমাদের এতে টিভি চলবে তারপর আমরা দেখব। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। আর আগে আরেকটা কি বলেছি, এই এনবিপির প্রোগ্রামে মেন ক্রাইটেরিয়া শুধুমাত্র প্রোগ্রাম দেখা নয়। ফেসবুক আর ইউটিউবে দেখে দিলাম, বন্ধ করে দিলাম, তাহলে দুদিন পর আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব আপনাকে আপনার সামনে না হলেও পেছনে স্বার্থপর বলবে তুই দেখেছিলি আমায় বললি না তো। কাজেই ইউ শুড শেয়ার দিস প্রোগ্রাম। আপনার ফেসবুক পেজে আপনি আপনার প্রোগ্রাম শেয়ার করে দিন, যাতে আপনার যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে বন্ধু বান্ধবের মধ্যে এই প্রোগ্রামটা ছড়িয়ে যেতে পারে। হয়তো কারুর না কারুর কাজে লাগতে পারে, কারুর না কারুর কাজে লাগবে, তাই তো আপনার ভালো, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি পায়। কাজেই শুধু দেখা নয়, ইউ শুড শেয়ার দিস প্রোগ্রামটাকে শেয়ার করুন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, বলছি যে ওনার সাথে কথা বলা যাবে না, বিনোদ শর্মার সাথে? হ্যাঁ যাবে, কথা বলা। তার আগে আপনি বলুন কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। বুঝলাম না। শান্তিপুর। শান্তিপুর, নদিয়া। বেশ, বলুন। হ্যাঁ, আচ্ছা, ওনার শান্তিপুর থেকে কোন চেম্বারটা কাছে হবে আমার? শান্তিপুর থেকে কোন? কৃষ্ণনগর কাছে হবে। আপনার কি প্রবলেম আগে তো বলুন। আপনি আগে। আমার প্রবলেম আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে পিঠের শিরদাঁড়ার হাড়টা বসে গিয়েছে, আর হাঁটুর হাড় এই জয়েন্ট হয়ে গিয়েছে, 2 হাঁটুর। কোনো এক্সরে রিপোর্ট বা এমআরআই কিছু করেছেন? হাঁটুর মালই। বলছি কোনো এক্সরে বা এমআরআই রিপোর্টটা করেছেন? এক্সরে করেছেন দিদি? হ্যাঁ, এক্সরে করা হয়েছে। কি এসছে রিপোর্টে? এক্সরে করা হয়েছে। কি এসছে এক্সরে রিপোর্টে? কি এসছে? হ্যাঁ, করেছি। না না, এক্সরে রিপোর্টে কি এসছে? কি রিপোর্টে কি বলছে? কি রিপোর্টে ও তো পিঠের শিরদাঁড়ার হাড়টা বসে গিয়েছে, হাড় তো বসে, আর হ্যাঁ, হাঁটুর মানে হাড় জয়েন্ট হয়ে গিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। এর মানেটা কি হয়, আমার যে মেরুদণ্ডটা রয়েছে, এই মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো থাকে তাকে বলে ভার্টিব্রা। একটা উপরে বসে থাকে। তো তার কি হয়, প্রত্যেক হাড়ের মাঝখানে একটা ফ্লুইড থাকে, জেল থাকে। সেই জেলটা যখনই শোকাবে তখনই কী হবে, এই হাড়গুলোই ঘষণ খেতে চালু করে, আর সেখান থেকেই পেন অ্যারাইজ হয়। আর আস্তে আস্তে করে এই ব্যথাটা এরকম হয়ে যায় যেখানে আপনার পায়ের দিকে নাপতে চালু হয়ে যায়, ঠিক না? তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনার এক্সরে রিপোর্ট অবশ্যই লাগবে, ঠিক আছে? আর এই প্রবলেমকে সলভ করতে গেলে আমি আপনাকে বলবো সবথেকে আগে চুন আছে না, চুন 1 গ্লাস দুধের মধ্যে একটা দেশলাই যে আপনার চুনটা উঠলো, সামান্য সেইটুকু নিয়ে আপনি শুধু দুধের মধ্যে গুলে খেতে চালু করুন, তাতে আপনার অনেকটা কাজ হবে। আর এক্সরে রিপোর্টটা নিয়ে যোগাযোগ করুন, যেটা আপনার সামনে পড়বে, কৃষ্ণনগর হোক, মধ্যমগ্রাম হোক, যেখানে আপনার সামনে পড়বে সেখানে যোগাযোগ করুন, যাতে পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন। আর নালে এইরকম যদি ফেলে রাখবেন, আগামী দিন এরকম সমস্যা আসবে যেখানে আপনাকে বাধ্য হয়ে সার্জারি করতে হবে। আর আমরা বারবার বলেছি, সার্জারি করে কোনো প্রবলেমের সমাধান আজ অবধি হয়নি। এই যে নেজাল পলিপসের যে কথা আমরা বলছি, যারা অপারেশন করেছে তারা ভালো করে জানে কি এই পলিপসটা আবার হয়েছে। তো আমরা কি সার্জারি করতেই হবে? তার জন্যে আমরা বলবো কি সার্জারি করতে হবে না। আপনাকে 2টো উপায় আমি শুধু বলবো, এইটা আপনারা বাড়িতে করুন, দেখবেন আস্তে আস্তে ওই পলিপসটা শুকাতে চালু হয়ে যাবে আর নিজে থেকে কিন্তু ভাস্ট হয়ে যাবে। কি করতে হবে? প্রথম আপনি গরম জল করবেন, ঠিক আছে? 1/2 কাপ উষ্ণ গরম জলে সন্দক লবণ ফেলে দেবেন, আর সেই জলটাকে নাক থেকে আপনি টানতে চালু করুন, ঠিক আছে? টানবেন, এই কাজটা করবেন। আর দ্বিতীয় নম্বর আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3টে আপনাকে হাফ সুদূর 10 কর্ম ভাণ্ডার থেকে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে অর্জুন ছাল, অশ্বগন্ধা আর নোসাদার। অর্জুন ছালকে নেবেন 50 গ্রাম, অশ্বগন্ধাকে নেবেন 50 গ্রাম, আর নোসাদারকে নেবেন 30 গ্রাম। কম্বিনেশন করে নিন একটা মিক্সির মধ্যে, আপনি এটা গুঁড়ো করে নিন। গুঁড়ো করে নেওয়ার পর একটা কৌটোতে ভরে নিন,
1 চামচ সকাল 1 চামচ সন্ধ্যেবেলা খেতে চালু করুন, আর 1 মাস পর ফোন করে আপনি জানাবেন তো আপনার পলিপসটা কেমন আছে। এটা কিন্তু ফ্রি গাইডলাইন, ফ্রি টিপস। এটার জন্য আপনাকে ওই অশ্বগন্ধা ওই কিনতে সামান্য পয়সা খরচা হবে, সামান্য, অতি সামান্য। আর গরম জলে সন্দব লবণ ফেলতেও আমার মনে হয় যে সবাই পারবেন। করে এটা করুন, করে যাদের এই নেজাল পলিপস রয়েছে, এবং এর ফলে কিন্তু যাদের নর্মালি সর্দি কাশি হয় তারাও উপকৃত হবে। হয়তো পলিপস নেই, বাট মারাত্মক রকমের সর্দির ধাত রয়েছে। এগুলো ডক্টর শর্মা সবসময় বলেন না, কিন্তু ওনার গাইডলাইন ফলো করলে আপনি অ্যাডভান্টেজ কী পাবেন, আরও বেশ কিছু সাইড বাই সাইড কিছু রোগের সমস্যা থেকে আপনার মুক্ত হবে। অনেকের নেজাল ইরিটেশন থাকে, তাদের মুক্তি হবে সেখান থেকে। করে দেখুন, যদি মনে হয় যে এই ক্ষেত্রে আপনার প্রবলেম হচ্ছে, দেন আপনি আসুন। আগের থেকে এনবিপির কোনো চেম্বারে আসার দরকার নেই। 14 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে। আমি আরেকজনের ফোন নেব, তারপর আমি চেম্বার বলবো। একজনের ফোন, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি টুনটু দাস বললাম। কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। বলুন, কি হয়েছে বলুন। হ্যাঁ, কি হয়েছে বলুন। আমার টিভি সাউন্ডটা ইয়ে করে। কি হচ্ছে? আমার হলো অ্যালার্জি। অ্যালার্জি আছে? তো অ্যালার্জিতে আপনার কষ্টটা কি হচ্ছে? কষ্টটা হলো মানে চোখ ফুলে যায়, মুখ ফুলে যায়, জিভ ফুলে যায়। আচ্ছা, তো অ্যালার্জি কোনো রিপোর্ট করেছেন? মানে ডেলি হয়। হ্যাঁ, যে জিনিসগুলা খাইলে অ্যালার্জি হয় আমি ওগুলা খাই না, তারপরও ডেলি অ্যালার্জি। না, তো অ্যালার্জি কি রিপোর্ট করেছেন? হ্যাঁ, অ্যালার্জি কোনো রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে কত আছে অ্যালার্জি, কত আছে? অ্যালার্জি অনেক আছে। তো সেটাকে তো ঠিক করতে হবে। অনেক আছে মানে সেটা তো পুষে রেখে লাভ নেই। যদি বেশি থাকে তাহলে লাংসকে নষ্ট করে দেবে। শিলিগুড়িতে আমার চেম্বার আছে, সেটা আপনি কি জানেন? হ্যাঁ, আমাদের চেম্বার শিলিগুড়িতে হয়, সেটা কি আপনার জানা আছে? শিলিগুড়িতে কোন জায়গায় আছে? শিলিগুড়িতে গোপাল মোড়ে আছে, দেশবন্ধু পাড়া। আপনি ওই নাম্বারে আচ্ছা। ফোন করুন, দেখুন নিচে যে লাল পেন, লাল সাই দিয়ে লেখা আছে না, ওই নাম্বারে ফোন করুন। তারা আপনাকে ডিটেলস শিলিগুড়ি চেম্বার অ্যাড্রেসটা দেবে, আর সেখানে এসে ওই রিপোর্টটা নিয়ে আসবেন। আর ট্রিটমেন্ট করার পর আবার রিপোর্ট করাবেন। দেখুন তো অ্যালার্জি বেশি থাকে না কম থাকে। এই রকম রুগীদের বারবার বলা হয়েছে কি আপনারা যখন জানেন কি শিলিগুড়িতে চেম্বার আছে, আপনারা চেম্বার না দেখিয়ে এইরকম যে এটাও জানেন কি আমার অ্যালার্জি রিপোর্টটা বেশি আছে, কেন এগুলো পুষে রেখেছেন? আপনার প্রবলেম তো হবেই। রোগকে পুষে রাখতে নেই। এই দেখছেন তো সামান্য একটা নেজাল পলিপস, আপনার অপারেশন করতে বলা হয়। তো এইরকম অ্যালার্জি আপনি যে চুলকাচ্ছেন, এটা জানেন স্কিন অ্যালার্জি থেকে আপনার স্কিন ক্যান্সার হতে পারে। বলে দিলে এখন আপনার ভয় পেয়ে যাবেন। ইমিডিয়েট আপনার যোগাযোগ করুন। একদম। শিলিগুড়ির চেম্বার রয়েছে 13 তারিখ। আসুন চেম্বার বলে দিই। 12 তারিখ ক্যানিংয়ের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। সিএমডি স্যারকে অর্থাৎ ডিরেক্টর স্যারকে আপনি পাবেন মেদিনীপুরে 13 তারিখে। 13 তারিখে শিলিগুড়ি এবং বহরমপুরে চেম্বার রয়েছে। শিলিগুড়িতে থাকবেন এস ঘোষাল, এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরে। 14 তারিখে অর্থাৎ তার পরের দিন আগরতলায় চেম্বার রয়েছে। ত্রিপুরার মানুষেরা বুক করুন, ইমিডিয়েট ত্রিপুরার মানুষেরা বুক করুন। ত্রিপুরাতে আগরতলা চেম্বারে ডক্টর বিনোদ শর্মা, সিএমডি স্যার উনি যাচ্ছেন। কৃষ্ণনগর, জামশেদপুর এবং গঙ্গারামপুর 14 তারিখে চেম্বার রয়েছে। কৃষ্ণনগর থাকবেন ডক্টর এ হালদার, এস ভাদুরী থাকবেন হচ্ছে জামশেদপুর, গঙ্গারামপুরে থাকবেন হচ্ছে এস ঘোষাল। চলে আসছি হেডিয়ার চেম্বার 16 তারিখে। হেডিয়ার চেম্বার একটু আগে বলে দিয়েছি ডক্টর এ হালদার থাকবেন। এন ভট্টাচার্য থাকবেন মেচেদার চেম্বারে। 17 তারিখ 19 তারিখ আরামবাগের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 20 তারিখ বর্ধমানের চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন। 20 তারিখ বাঁকুড়া মালদায় চেম্বার রয়েছে, বাঁকুড়াতে থাকবেন এ হালদার, এস ঘোষাল থাকবেন হচ্ছে মালদাতে। 21 তারিখ পুরুলিয়াতে চেম্বার রয়েছে, পুরুলিয়ার চেম্বারে থাকবেন হচ্ছে এ হালদার, এস ঘোষাল, ডক্টর এস ঘোষাল থাকবেন কোচবিহারের চেম্বার 21 তারিখ। 21 তারিখ বোলপুরেও চেম্বার রয়েছে, বোলপুরের চেম্বারে থাকবেন এন ভট্টাচার্য। অন্যদিকে চেম্বার রয়েছে ঝাড়গ্রামে 22 তারিখে। 22 তারিখ চেম্বারে রয়েছেন হচ্ছে এ হালদার। এন ভট্টাচার্যকে আপনি পাবেন কাকদ্বীপের চেম্বারে 27 তারিখ। 28 তারিখে রায়গঞ্জের চেম্বার আছে, রায়গঞ্জের চেম্বারে আপনি ডক্টর এস ঘোষালকে পাবেন। ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন ডিব্রুগড় আসামে 30 তারিখে। 4 তারিখ হচ্ছে দুর্গাপুরে চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন। 4 তারিখে শিলচর আসামে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। গুয়াহাটিতে চেম্বার হচ্ছে 5 তারিখে এবং আসানসোলে চেম্বার হচ্ছে 5 তারিখে। গুয়াহাটি থাকবেন হচ্ছে এস ঘোষাল, বি শর্মা থাকবেন হচ্ছে আসানসোলের চেম্বারে। অন্যদিকে হলদিয়ার চেম্বার রয়েছে হচ্ছে 6 তারিখে। 6 তারিখের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। জাস্ট দুটো চেম্বার বলে শেষ করব। 25/6 বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন এবং 2/7 রামনগরে চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন। আজকে এখানে শেষ করব। পরের অনুষ্ঠানের দিকে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।